অলীক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প বইচাল। গল্পটি লেখনে আছেন পঙ্কজ, গল্প পাঠে সুব্রত এবং পঙ্কজ। শুরু করছি আমাদের আজকের গল্প বইচাল। সাগরদিঘি গ্রামটা ছিল বহরমপুর শহর থেকে অনেক দূরে। শহর থেকে অনেক দূরে ছিল সেই গ্রামটি। গ্রামের লোকজন তেমন একটা নেই, আর যা কিছু ছিল তা নিমিত্ত মাত্র। আর মানুষজন এই গ্রামটি ছাড়ার পিছনে একটা কারণও আছে। শোনা যায় বহু বছর আগে নাকি এই সাগরদিঘি গ্রামে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের ফলে গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর মহামারী শুরু হয়। এই ভূমিকম্পের ফলে গ্রামের এক জমিদার পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে তলিয়ে যায়। এরপর থেকে এই গ্রামে আরও বেশি অকাল নেমে আসে। জমিদার বাড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু বাড়িটা এত সুন্দর থাকা সত্ত্বেও এই বাড়িটা কেউ দখল করতে আসতো না। তাদের মনে এক অজানা ভয় ছিল। একদিন শহর থেকে দুজন উকিল এই গ্রামে আসেন। তারা গ্রামে এসে মানুষের মুখে এই বাড়িটার সম্পর্কে জানতে পান। গ্রামের একজন লোক তাদেরকে বলে ওঠেন, বাবুরা, আপনারা আমাদের গ্রামে ঘুরতে এসেছেন, খুবই ভালো কথা। আপনারা আমাদের গ্রামে থাকুন, ঘুরুন, খান, আমাদের কোনো অসুবিধা নেই। তবে বাবু, আমি তোমাদেরকে একটা অনুরোধ করছি। ওই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর একটা জমিদার বাড়ি পাবে। ওই রাস্তা দিয়ে কখনো যাবে না। যদি ভুলবশত ওই রাস্তা দিয়ে তোমরা যাও, তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি বাবু, ওই রাস্তা দিয়ে কখনো যেও না। তখন তাদের মধ্যে একজন বলে ওঠেন, আরে মশাই, আপনি এসব রহস্যময় কী সব কথা বলছেন? এখনকার যুগে বাস করে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, এই গ্রামে অনেক শিক্ষার অভাব রয়েছে, তাই আপনি এসব ভূত প্রেত এসব রহস্যময়ের কথা বলছেন। আপনি এসবে আর চিন্তা করবেন না। আপনি জানেন আমরা কে? আমরা হচ্ছি উকিল। আমাদের জীবনে কত না রহস্যময় কেস দেখেছি, আর সেই কেসকে সমাধান করেছি। এসব হাজার হাজার ভূত প্রেতময় কেসকে আমরা ডিল করেছি। উকিলের মুখে এত অহংকারী কথা শুনে সেই বৃদ্ধ লোক বলে ওঠেন, এটা তোমার শহর নয় বাবু, এটা হচ্ছে সাগরদিঘি গ্রাম। আর এটা তোমার আদালতের কোনো কেসও নয় যে তুমি সমাধানও করে ফেলবে। বাবু, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা ওই রাস্তা দিয়ে যেও না। সেই লোকটার কথা শুনে সজল তার সাথে থাকা রবিনকে বলে ওঠে, রবিন, আমার কথা শুন। আমার মনে হচ্ছে ওই লোকটা সত্যি বলেছে। আমাদের ওই দিকে না যাওয়াটাই ভালো হবে। আরে বন্ধু, তুইও দেখছিস সেই লোকটার কথায় কথা মিলাচ্ছিস। তুই কি সেই লোকটার কথা ভয় পেয়ে গেলি? না বন্ধু, এখানে ভয়ের কিছুই নেই। একজন লোক বারবার করে আমাদের বারণ করছে, বাদ দে না, ওই জায়গাতে না হয় নাই গেলাম। তাছাড়া আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে। এত দীর্ঘ জার্নি করে এখানে এসেছি। চল, এই বিষয়ে না হয় পরে কথা বলবো। এখন কিছুটা বিশ্রাম করার জায়গা খুঁজে নেই।
এই বলেই তারা দুজন হাঁটতে শুরু করে এবং গ্রামে একটা ঘরও তারা ভাড়া করে নেয়। তারা দুজন খাওয়ার দাওয়া শেষ করেই কিছুক্ষণ বিশ্রাম করে। ঠিক বিকেলবেলায় তারা দুজন ঘরের দরজা বন্ধ করে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় ঘরের কেউ কড়া নাড়ে। বাবুরা, কে চলছে? দুপুরের খাবার দাবার শেষ নাকি? হ্যাঁ কাকু, এইমাত্রই আমরা খাওয়ার দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করছি। বাবুরা, আমি তোমাদের আবারও সতর্ক করে দিচ্ছি, ভুলেও ওই জমিদার বাড়ির দিকে পা বাড়াবে না, নইলে তোমরা আর বাড়ি ফিরতে পারবে না। আরও একটা কথা বলছি বাবুরা, তোমরা কিন্তু সন্ধ্যার পর ঘর থেকে বের হবে না। কেন? সন্ধ্যের পরে বের হলে কি হবে? তা তোমাদের বলেও বিশ্বাস করাতে পারবো না আমি। তবে তোমরা ঘর থেকে সন্ধ্যার পর বের হবে না। কোনো বিপদে পড়লে গ্রামের একটা লোকও পাবে না তোমরা, কারণ সন্ধ্যার পর গ্রামের লোক কেউ ঘর থেকে বের হয় না। তাই আমি তোমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি বাবু, সন্ধ্যার পর ঘর থেকে বের হবে না। কথাটা ভালো করে মনে রেখো। সজল লোকটি এই কথা বলে যাওয়ার পর রবিনের মুখের দিকে তাকিয়ে থাকে এবং তাকে বলে, সেই লোকটা মনে হচ্ছে সত্যিই বলছে, নয়তো প্রথমে সে রাস্তায় আমাদের একই কথা বলল এবং ঘরে চড়ে এসে এখন আবারই একই কথা বলে গেল। কিছু না কিছু তো আছে ওই বাড়িটার মধ্যে, তাই সে বারবার আমাদের বারণ করছে। রবিন তখন উত্তরে বলে উঠল, আরে না বন্ধু, তুইও দেখছিস সেই লোকটার কথায় বিশ্বাস করে ফেলেছিস। কী সব দুবার এসে লোকটা আমাদেরকে বলেছে, তুইও দেখছি লোকটার কথায় তাল মিলিয়ে যাচ্ছিস। আমরা এখানে এসেছি ওই বাড়িটা দেখার জন্য। তুই কি ভাবতে পারছিস, যদি আমরা ওই বাড়িটার রহস্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমাদের জীবন একেবারে পাল্টে যাবে। এটা আমাদের সফলতার পিছনে একটা বাধা। তুই এতে কান দিস না। আজ রাত্রিবেলায় আমরা দুজন ওই বাড়িতে যাব। আমার মনে হচ্ছে ওই বাড়িটার রহস্যের পিছনে ওই বৃদ্ধ লোকটার হাত আছে। যতই তুমি ছল চাতুরা করো না কেন বাবু, পার হতে পারবে না। আমরা আজ রাত্রিবেলায় ওই বাড়িতে যাব। ঠিক ঠিক বলেছিস বন্ধু, আমারও মনে হচ্ছে এবার সেই বৃদ্ধ লোকের হাত রয়েছে ওই বাড়িটার রহস্যের পিছনে। আজ রাত্রিতেই আমরা দুজন যাব, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, একদম। চল এবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। মধ্যরাত্রিতে আমরা দুজন ওই বাড়িটার দিকে যাব। তারপর তারা দুইজন সেই মধ্যরাত্রিতেই উঠে সেই বাড়িটার দিকে রওনা দেয়। সমস্ত গ্রামের মধ্যে ওই একটা বাড়ি, যার মধ্যে এত আলো ঝকঝক করছিল, অথচ বিদ্যুতের কোনো সংযোগ ছিল না সেই বাড়িগুলির মধ্যে। এই বাড়িটা যেন কেউ মশাল জ্বালিয়ে আলোকিত করে রেখেছে। তারা দুজন হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে পৌঁছায় সেই বাড়িটার মধ্যে। বাড়িটার গেটে পৌঁছাতেই তারা দুজন হতবাক। কিরে বন্ধু, আমরা শুনেছি ওই বাড়িটা ভূমিকম্পে নাকি ধসে পড়েছে, আর এখন দেখছি ওই বাড়িটা একেবারে অক্ষুণ্ণর মতো রয়েছে। বাড়িটা একেবারে ঝকঝক করছে। এটা কি করে হতে পারে? দেখেছিস বন্ধু, গ্রামের লোকগুলি কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। এবার চল ভিতরে যাই। এই বলে তারা দুই বন্ধু সেই বাড়িটার ভিতরে প্রবেশ করে। সত্যি বাড়িটা একেবারে অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। বাড়ির প্রত্যেকটা জিনিস একেবারে ঝকঝকে করছে। বাড়ির দেওয়ালে রয়েছে অনেকগুলি ছবি, যা এই বাড়ির মালিক এবং সদস্যদের ছিল। বাড়িটার প্রত্যেকটা কোণে কোণে তারা হেঁটে দেখেছিল। বাড়িটার ভিতরে অদ্ভুত এক নিস্তব্ধতা।
তবে সেই নিস্তব্ধতার মধ্যে কারো যেন চিৎকার চেঁচামেচি এবং হাসির শব্দ ভেসে আসছিল। তারা দুজন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এই বাড়িটার ভিতরে। হঠাৎ করে বাড়ির ভিতরে হাওয়া চলতে শুরু করে, হু হু করে চারিদিকে বাতাস দৌড়াতে শুরু করে। তারা দুজন এবার ভয় পেয়ে যায় এবং সেই বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং ঘরের ভিতরে ভেসে ওঠে অদ্ভুত এক হাসির শব্দ। তোমরা কেন এসেছো এই বাড়িতে? তোমরা কি জানো না এই জমিদার বাড়িতে প্রবেশ নিষেধ? যারা বিনা অনুমতিতে জমিদার বাড়িতে প্রবেশ করে তারা আর বাড়ি ফিরে যেতে পারে না, তারাও এই বাড়ির দাস হয়ে যায়। তোমাদের মতো আরো অনেক লোক এই বাড়িতে এসেছিল, কিন্তু তারা আর বাড়ি ফিরে যেতে পারেনি, তারা এই বাড়ির দাস হয়ে রয়েছে। এই দেখো তোমরা, ওই দাসগুলো ওই জায়গায় রয়েছে। দেখতে দেখতেই সাদা মুখ, জীর্ণ কায়া এবং কঠোরাগত চোখ নিয়ে অনেকগুলি লোক তাদের সামনে এসে উপস্থিত হয়। তাদের শরীরে যেন মাংস নেই, শুধু হাড্ডি নিয়ে এসে দাঁড়িয়েছে তাদের সামনে। কি বীভৎস তাদের চেহারা! এই দেখেই তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করতে শুরু করে। তবে পালানোর আর কোনো পথ নেই। এবার তোমরাও এই বাড়ির দাস হবে। এই বলতে না বলতেই সেই বাড়ির মধ্যে এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়। এতটাই ভয়ঙ্কর যে সমস্ত বাড়ি এবার ধসে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই সজল দৌড়ে সেই বাড়ির জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ে যায়। তার সমস্ত শরীরে প্রচণ্ড ক্ষতবিক্ষতের চিহ্ন। সে ভেবেছিল রবিনও তার সাথে দৌড়ে আসবে, কিন্তু তেমনটা আর হয়ে ওঠেনি, কারণ সেই বাড়ির দাসগুলো রবিনকে ধরে ফেলেছিল। সজল ঘরের বাইরে পড়েই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা সজলের চোখ খুলে অনেক লোকের সমাবেতে। তখন সেই বৃদ্ধ লোক সজলকে বলে, কে বাবু, এখানে কি করছেন? আর আপনার সাথী কোথায়? সজল চোখ খুলে এদিক ওদিক তাকায়। সে কিছুই বুঝতে পারছে না এটা কি সত্যি না বাস্তব। এদিক ওদিক তাকানোর পর তার জ্ঞান ফিরে আসে এবং তার মনে পড়ে কাল রাত্রির কথা। তখন সে তাদেরকে সমস্ত ঘটনাটাই খুলে বলে এবং সে আরও বলে তারা দুজন এই বাড়িতে গিয়েছিল ঠিকই, কিন্তু বের হওয়ার আগেই অদৃশ্য এক কালা ছায়া তাদেরকে আক্রমণ করে এবং সমস্ত বাড়ি এক ভূমিকম্পে ধসে পড়ে যায়। সে কোনো মতেই এই বাড়িটার জানালা ভেঙে বাইরে চলে আসে। সে ভেবেছিল তার বন্ধুও আসবে, কিন্তু সে আর বেরিয়ে আসতে পারেনি। কিন্তু এ কি ব্যাপার, বাড়িটা আবারও দাঁড়িয়ে আছে কিভাবে? সেই বাড়িটা তো গতকাল রাত্রিতে এত ঝকঝকে করছিল। তার কথার উত্তরে সেই বৃদ্ধ লোক তাকে বলেন, বাবু, এটা মায়ার খেলা। বাবু, এটা সাগর দিঘি গ্রাম, এখানে সব কিছুই সম্ভব। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প বইচাল। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।